বন্ধুরা, আজকে যে গল্পটি বলবো এই গল্পটি খুবই ভয়ঙ্কর। জানি না আপনি রাতে ঘুমাতে পারেন কিনা। চলেন তাহলে শুরু করি। চাঁদপুর জেলা এক ছোট্ট গ্রাম, নাম তার মধুপাড়া। গ্রামে এক পাশে বিশাল একটা পুরনো শ্মশান। দিনের বেলা জায়গাটা শান্ত, কিন্তু রাত হলে যেন অন্য এক জগৎ। গ্রামে সবাই বলে ওখানে রাতে কেউ ফিরে আসে না। শুরু। রাশেদ শহর থেকে আসা এক সাহসী ছেলে। বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে সে। ছুটিতে সে তার নানার বাড়িতে আসে। এই মধুপাড়াতে প্রথম দিনে সে শুনে শ্মশানের গল্প। নানা বললেন, ওদিকে যাস না রে, রাতের পর ওই জায়গা ভালো না। রাশেদ হেসে বলল, নানা, এসব ভূত টুত আমি কিছু বিশ্বাস করি না। এসবের কিছু অস্তিত্ব নেই, সব মানুষের বানানো গল্প। কিন্তু গ্রামের লোকেরা তার এই কথা অদ্ভুতভাবে চুপ হয়ে যায়। রহস্য শুরু একদিন সন্ধ্যার পর। রাশেদ তার বন্ধু সুমনকে নিয়ে সিদ্ধান্ত নেয় আজ তারা শ্মশানে যাবে। তারা শ্মশানে দেখবে শ্মশানে কি আছে, ভূত কি আছে আদৌ নাকি নাই। তারা সেটাই প্রমাণ করবে। রাত তখন প্রায় 11টা। চারপাশে ঝিঝি পোকার শব্দ। তারা দুজনে টর্চ নিয়ে হাঁটতে শুরু করলো। শ্মশানের কাছে আসতে হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগলো। সুমন ফিস ফিস করে বলল, চল ফিরে যাই, ভালো লাগতেছে না, আমার কেমন জানি ভয় লাগতেছে। রাশেদ বলল, আরে বেটা দাঁড়া, এসব ভূত প্রেত বলতে কিছুই নেই, ভয় পাস না, কিছুই হবে না তোর। প্রথম দেখা শ্মশানের ভেতরে ঢুকতে তারা দেখে একটা পুরনো বট গাছ। গাছের নিচে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরে, লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না। সুমন কাঁপতে কাঁপতে বলল, ভাই এটাই ভূত, ওটাই মানুষ না। রাশেদ সাহস করে এগিয়ে গেল। এ কে তুমি? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল, তার চোখ পুরো লাল। হঠাৎ সে এক অদ্ভুত হাসি দিল। ভয়ঙ্কর ঘটনা। সুমন চিৎকার দিয়ে দৌড় দিল, কিন্তু রাশেদ দাঁড়িয়ে রইল। মেয়েটা ধীরে ধীরে বলল, অনেক দিন পর কেউ এলো, তার কণ্ঠে যেন 100 বছরের দুঃখ। রাশেদ বলল, তুমি কে? মেয়েটা বলল, আমি অপেক্ষা করছি, কেউ আমাকে মুক্তি দিবে। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। রাশেদের টর্চ নিভে গেল। অতীতের গল্প হঠাৎ রাশেদে দেখতে পেল। সে আর শ্মশানে নেই, সে যেন অন্য এক সময় চলে গেল। সে দেখলো একটা মেয়ে, নাম মায়া, গ্রামের সুন্দরী মেয়ে। এক ধনী লোক তাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মায়া অন্য কাউকে ভালোবাসতো। এক রাতে তাকে হত্যা করে শ্মশানে ফেলে দেওয়া হয়। তার আত্মা তখন থেকে ঘুরে বেড়াচ্ছে ওইখানে। সত্য জানার পর হঠাৎ সব কিছু আবার আগের মতো হয়ে গেল। মায়ের সামনে দাঁড়িয়েছে। সে বলল, আমার লাশ ঠিক মতো দাফন হয়নি, আমার বিচার হয়নি। রাশেদ বলল, আমি কি করতে পারি তুমি বলো। মায়া বলল, আমার কবর খুঁজে বের করো। অনুসন্ধানের পরের দিন রাশেদ সব ঘটনা কাউকে বলে না, সে একাই খুঁজতে থাকে। পুরোনো গ্রামের লোকদের জিজ্ঞেস করে। এক বৃদ্ধ বলল, হ্যাঁ, মায়া নামের একটা মেয়ে ছিল, তার মৃত্যু রহস্যজনকভাবে হয়েছিল। শ্মশানের এক কোণে একটা ভাঙা কবর দেখানো হলো। ভয়ঙ্কর রাতে রাশেদ আবার যায়, কবর খুঁড়তে শুরু করলো। হঠাৎ মাটি থেকে হাত বের হয়ে আসে। সে ভয় পায়, কিন্তু থামে না। অবশেষে একটা কঙ্কাল পাওয়া যায়, তার গলায় একটা লকেট। শেষ সত্য, লকেট খুলে দেওয়া হয়। ভেতরে এক ছেলের ছবি, যাকে মায়া ভালোবাসত। রাশেদ বুঝতে পারলো এটাই প্রমাণ। সে গ্রামের লোকদের নিয়ে বিচার দাবি করে, পুরনো অপরাধীকে বেরিয়ে আনার জন্য। মুক্তির শেষ রাতে রাশেদ আবার শ্মশানে যায় মায়ার কাছে। মায়া আবার আসে, কিন্তু এবার তার চোখ স্বাভাবিক। সে হাসে, ধন্যবাদ। ধীরে ধীরে সে দৃশ্য হয়ে যায়। শেষ পরিণতি সব কিছু হয়ে গেছে ভেবে রাশেদ বাড়ি ফিরে গেল, কিন্তু সেই রাতে সেই স্বপ্ন দেখে মায়া আবার দাঁড়িয়ে আছে। এবার তার মুখে রক্ত। সে বলছে, সব সত্য জানা হয়নি নাকি শুরু। পরের দিন রাশেদ নিখোঁজ। শ্মশানের বটগাছে নিচে শুধু তার টর্চ পাওয়া যায়, আর মাটিতে লেখা, সে আমার। নিখোঁজ রাশেদ,
রাশেদ নিকট হওয়ার পর পুরো মধুপাড়া গ্রাম আতঙ্কে ভরে যায়। সকালবেলা কয়েকজন গ্রামবাসী শ্মশানে গিয়ে দেখে বটগাছের নিচে শুধু একটা টর্চ পড়ে আছে, আর মাটিতে আঙুল দিয়ে লেখা সে আমার। সুমন কাঁপতে কাঁপতে বলল, আমি বলছিলাম ওই জায়গায় কিছু আছে, কিন্তু এবার সবাই বুঝতে পারলো এটা শুধু ভয় না, এটা কিছু ভয়ঙ্কর বাস্তব। অদ্ভুত ঘটনা। রাশেদ হারিয়ে যাওয়ার পরে থেকে গ্রামের অদ্ভুত ঘটনা ঘটতেই থাকে। রাতে কেউ কেউ কান্নার শব্দ শুনতে পায়, আর কারো কারো দরজায় আস্তে দাগ পড়ে। গরু ছাগল হঠাৎ মরে যাচ্ছে। একদিন সুমন নিজেই দেখে তার জানালার বাইরে সে সাদাহাড়ি মেয়ে দাঁড়িয়ে আছে। সে ফিস ফিস করে বলে, তুমি তাকে রেখে এসেছ, তুমি তাকে রেখে এসেছ। সুমনের দুঃস্বপ্ন। সুমন রাতে ঘুমাতে পারে না। প্রতিদিন একই স্বপ্ন, সেই শ্মশানে দাঁড়িয়ে মাটির নিচে থেকে রাশেদের হাত বের হয়ে আসছে, আর মায়া তার পাশে দাঁড়িয়ে আছে। তুমি পরের জন। এসব শুধু স্বপ্ন দেখে থাকে সুমন। রহস্য আর গভীর। গ্রামের এক বৃদ্ধ মোল্লা হাফেজ করিম সব শুনে বললেন, এটা সাধারণ আত্মা না, এটা অতৃপ্ত প্রতিশোধের আত্মা। তিনি বললেন, মায়ের মৃত্যু যেমন হয়েছিল তেমনি আরও কয়েকজন মেয়ের মৃত্যু হয়েছিল অনেক বছর আগে। সব কিছু চাপা পড়ে গেছে, পুরনো অভিশাপ বেশি উঠেছে। হাফেজ করিম বললেন, এই শ্মশানে শুধু একটা জায়গা না, একটা অভিশপ্ত। গ্রামের প্রভাবশালী লোক গরিব মেয়েদের হত্যা করত, তাদের লাশ গোপনে এখানে পুঁতে রাখা হতো। মায়া শুধু একজন না, সে তাদের সবারই প্রতীক। সুমন সিদ্ধান্ত নিল, সে এমন বুঝতে পারল রাশেদ এখন বেঁচে থাকতে পারে, অথবা তার আত্মা আটকে আছে। সে সিদ্ধান্ত নিলে সে শ্মশানে আবার যাবে। সবাই তাকে আটকাতে চায়, কিন্তু সে সাহস করে বলল, এবার আমি যাব, আমার বন্ধুকে আমি এবার উদ্ধার করে নিয়ে আসব, অথবা দেখব সে কি জীবিত আছে কিনা না। আমি তাকে রেখে এসেছি, আমি তাকে ফিরিয়ে আনবো। সে প্রতিজ্ঞা নিয়ে ভয়ঙ্কর এক কাল রাতে বের হয়ে গেল। তখন পুরো গ্রাম ঘুমিয়ে থাকলো। সুমন একা শ্মশানের দিকে হাঁটছে। হঠাৎ ঠান্ডা বাতাস অস্বাভাবিক বটগাছের কাছে যেতেই হঠাৎ সব শব্দ থেমে যায়। পুরো জায়গা একদম নিঃশব্দ হয়ে যায়। আবার দেখা, হঠাৎ তার সামনে মায়া হাজির, কিন্তু এবার সে একা না, তার পেছনে আরও ছায়া, অনেকগুলো মেয়ের ছায়া দেখা যাচ্ছে। তাদের চোখ ফাঁকা, মুখে কষ্ট। মায়া বলল, আমরা একা না। রাশেদের অবস্থা সুমন দেখতে পেল। একটা গর্তের ভিতর রাশেদ বসে আছে, কিন্তু সে আগের মতো না। তার চোখ কালো, মুখে অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলল, তুমি আসছ, ভালো করেছিস তুমি আসছ। চূড়ান্ত সত্য। মায়া বলল, আমরা মুক্তি চাই না, আর আমরা চাই যারা আমাদের সাথে এটা করেছে তাদেরকে সবাইকে শেষ করতে হবে। হঠাৎ সুমনের মাথা ঘুরতে থাকে। সে দেখতে পায় গ্রামের অনেক পরিচিত মানুষ দেখতে পেল, যারা এই অপরাধের সাথে জড়িত ছিল। ভয়ঙ্কর পছন্দ। মায়া সুমনকে বলে, তুই আমাদের সাহায্য কর, নাহলে তুই আমাদের মতো হয়ে যাবি। সুমন দ্বিধায় পড়ে যায়। একদিকে তার বন্ধু রাশেদ, অন্যদিকে ভয়ঙ্কর প্রতিশোধ। শেষ দৃশ্য। হঠাৎ চারপাশে আগুনের মতো আলো জ্বলে ওঠে। মায়া ধীরে ধীরে এগিয়ে আসে, তার চোখে এবার আগুনের ঝলক। সে বলল, সময় শেষ। হঠাৎ সব অন্ধকার। পরের দিন সকালে গ্রামের বাসীরা দেখে শ্মশানের পাশে দুটো পায়ের ছাপ, একটা সুমনের আর একটা কারো না। সুমন নিখোঁজ, নাকি আরও ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে গ্রামে। রাতে আবার শোনা যায় দুজনের কণ্ঠ একসাথে বলছে, আমরা ফিরে এসেছি, আমরা ফিরে এসেছি। গ্রামে প্রায়শই মানুষ এসব শব্দ শুনতে পায়। সুমন আর রাশেদ দুজনই নিখোঁজ। মধুপাড়া এখন এক ভয়ঙ্কর গ্রাম। রাতে কেউ ঘর থেকে বের হয় না। প্রতিদিন ভোরে নতুন কিছু দেখা যায়। কারো বাড়ির সামনে রক্তের দাগ, মাটিতে লেখা অদ্ভুত কথা, আর দূর থেকে মেয়েদের কান্না। গ্রামের মানুষ বুঝে গেছে কিছু একটা শুরু হয়ে গেছে, যেটা থামানো কঠিন। এই সময় সুমন আর রাশেদের বন্ধু আরিফ এসব ঘটনা শুনতে পায়।
এবং ওই সময় সে গ্রামে আসে। সে রাশেদের সব ঘটনা শুনতে পায় এবং সুমনের সব ঘটনা শুনতে পায়। সে সব ঘটনা শোনার পর সে খুঁজতে বের হয়ে যায়। তার এসব বিশ্বাসও হচ্ছিল না, কিন্তু সুমনের বাড়িতে গিয়ে তার ডায়েরি পায়। ডায়েরির শেষ পাতা লেখা, ওরা শুধু মায়া না, ওরা অনেকজন। ডায়েরির গোপন কথা, ডায়েরি সুমন লিখেছিল শ্মশানে শুধু একটা আত্মা না, ওইখানে বহু মেয়ের আত্মা আটকে আছে, তারা এখনো একসাথে আছে। রাশেদ এখন ওদের একজন। এসব শুনে আরিফের হাত কাঁপতে থাকে। সত্যর মুখোমুখি আরিফ হাফেজ করিমের কাছে যায়। সব শোনার পর তিনি বললেন, এটা থামাতে হলে তাদের কষ্টের মূল কারণ শেষ করতে হবে। সে জিজ্ঞেস করলো, মানে? তিনি বললেন, যারা এই অপরাধ করেছে তাদের বিচার না হলে এ আত্মা থামবে না। অপরাধীদের তালিকা পুরনো রেকর্ড কেটে বের হয় কিছু প্রভাবশালী লোকের নাম, তারা এখনও জীবিত, গ্রামের সম্মানিত মানুষ, কিন্তু তাদের অতীত অন্ধকার। আরিফ সিদ্ধান্ত নেয় সব সত্য প্রকাশ করবে। একে একে মৃত্যুর এরপর শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। যারা অপরাধী ছিল তারা একে একে মারা যেতে থাকে, কিন্তু মৃত্যু স্বাভাবিক না। কেউ ঘুমের মধ্যে চিৎকার করে মারা যায়, কেউ নিজের চোখ নিজেই নষ্ট করে, কেউ বলে ওরা আমাকে ডাকছে। মরার আগে সবাই একই কথাই বলে, ওরা এসেছে, ওরা এসেছে। শেষ মানুষের শেষ বেঁচে থাকে একজন, গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হাজী সালাম। সবাই তাকে সম্মান করে, কিন্তু তিনি ছিলেন সব কিছুর মূল। মুখোমুখি রাত, হাজী সালামের বাড়িতে যায় সবাই। হঠাৎ বাতি নিভে যায়, ঘর ঠান্ডা হয়ে যায়। হাজী সালাম কাঁপতে থাকে। হঠাৎ দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। আত্মাদের আগমন ঘরের মধ্যে ধীরে ধীরে অন্ধকার জমে। তারপর মায়া হাজির, তার সাথে আরও অনেক মেয়ে, আর তাদের পেছনে রাশেদ আর সুমন, কিন্তু তারা আর মানুষ না। বিচার মায়া বলল, তুমি আমাদের জীবন নিয়েছ। হাজী সালাম কাঁদতে থাকে, আমাকে মাফ করে দাও, এবারের মতো আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও। সে হাউমাউ করে কান্না শুরু করতে লাগলো। আমার মাফ করতে আসেনি, এই কথাটাই বলল মায়া। হঠাৎ সব আত্মা একসাথে এগিয়ে আসে, ঘর কাঁপতে থাকে, চিৎকার শোনা যায়। পরের দিন সকালে হাজী সালামকে মৃত অবস্থা ভাবা যায়। তার মুখে ভয়ে জমে আছে আতঙ্ক। আর দেওয়া লেখা ছিল, বিচার শেষ, শান্তি নাকি? এরপর কয়েকদিন সব শান্ত থাকে, কোনো কান্নার শব্দ শোনা যায় না, কোনো ছায়া নেই। গ্রামে স্বাভাবিক হতে শুরু করে, সবাই ভাবে সব শেষ। একদিন রাতে আরিফ আয়নার নিজের দিকে তাকায়। হঠাৎ তার চোখে ধীরে ধীরে কালো হয়ে যায়। তার পিছনে দেখা যায় মায়া দাঁড়িয়ে আছে। সে ফিসফিস করে সবাইকে শান্তি পাই নাই এবং নাকি নতুন করে শুরু। পরের দিন সকালে আরিফ নিখোঁজ এবং শ্মশানে বটগাছের নিচে নতুন লেখা, আমরা এখনো আছি।